এবারে আমরা একটু অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো মাশরুম। মাশরুম কত ধরনের হয়, তার কি কি জাত আছে সে সম্বন্ধে জানবো, এবং তাছাড়াও মাশরুমকে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি সে সম্পর্কে বিশদে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর নকুল চন্দ্র মণ্ডল, অধ্যাপক, উদ্ভিদ সুরক্ষা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। প্রথমেই একটু জেনে নিই যে মাশরুম কি। মাশরুম অর্থাৎ ভোজ্য ছত্রাক হলো এক রকমের ছত্রাক যেগুলোর অনেক কোষ বিশিষ্ট, কিন্তু এটা আমাদের বেদের সময় থেকে জানা থাকলেও এর চাষের প্রণালী আমরা খালি শিখেছি বিগত শতাব্দী থেকেই। এই মাশরুমগুলি বিভিন্ন রকমের হতে পারে, যেমন ধরুন প্রায় ৮০,০০০ রকমের যে ছত্রাক রয়েছে তার মধ্যে ৩,০০০ রকমের ছত্রাক হচ্ছে মাশরুম, কিন্তু ২৫ থেকে ৩০টি ছত্রাকই কেবলমাত্র চাষ করার কথা ভাবা হচ্ছে। তবে ভারতবর্ষে এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৩টির বেশি মাশরুমের চাষ করার কথা আমরা ভাবছি না। কেন? সমস্যা হচ্ছে এই যে সবগুলি বীজ তৈরি করা সম্ভব নয়। আবার ধরুন হিমালয়ের যেখানে আমরা পাই মরচেলা বলে একটা মাশরুম, তার বীজ তৈরি করতে আমরা আজ পর্যন্ত শিখে উঠিনি। সেই রকমভাবেই ধরুন যে সমস্ত বীজগুলি তৈরি করে যাচ্ছে, চাষি কোথায় করবেন, সারা বছর ধরে করতে পারবেন কি না, এইসব প্রশ্নও এসে যায়। কিন্তু একটা কথা আমাদের জেনে রাখা ভালো যে মাশরুম চাষ যদি আমরা করতে পারি তাহলে অন্তত বছরের 7 থেকে 8 মাস আমরা এর চাষ করতে পারবো। এর জন্য কোনো জমি লাগে না, কেবল আলো বাতাসযুক্ত একটা ঘর হলেই সম্ভব মাশরুম চাষ করা। কি কি ধরনের জাত আছে? আপনি বললেন যে ১২-১৩ রকমের সম্ভব হয়েছে আমাদের এখানে চাষ করার, সেগুলো কি কি? সব থেকে প্রথমেই জানাই, আমাদের সকলেই জানেন যে বর্ষাকালে আমরা পোয়াল ছাতু বা ভলভারিয়াল্লার আমাদের সবথেকে বেশি, আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি হয়, বীরভূমে বেশি পাই। কিন্তু অন্যান্য রাজ্যে ধরুন হিমাচল প্রদেশ বা মেঘালয়, কাশ্মীর, এই সমস্ত রাজ্যে সেখানে আমরা সাদা বোদাম ছাতু বা হোয়াইট বাটন মাশরুমের চাষ করে থাকি। সেগুলি অবশ্য আজকালকার আমাদের বাজারে আসছে, অনেকেই আমরা প্যাকেট থেকে কিনতে পাচ্ছি। এছাড়া যেটি এখানে সবথেকে বেশি করা সম্ভব, ধিংড়ি ছাতুর চাষ, অর্থাৎ এটিকে অ্যাবালোন বলে বা আপনার বা ধিংড়ি ছাতু আমরা বলতে থাকি। এছাড়া আপনার হোয়াইট মাশরুম বলে আরেকটি মাশরুম আমাদের কাছে আজকাল পশ্চিমবঙ্গে ক্যালোসাইবি অর্থাৎ বোতাম ক্যালোসাইবি অর্থাৎ দুধ ছাতু বলে আমরা একটা দুর্গা দুধ ছাতু বলে একটা ছাতু আমরা আজকাল করতে পারছি। সেই ছাতুটা চাষ করা সম্ভব, কিন্তু এটা এখনও সব চাষি ভাই করতে চাইবেন না। কিন্তু যেটা করতে পারবেন পোয়াল ছাতুর চাষ এবং ধিংড়ি ছাতুর চাষ তারা সকলেই করতে পারবেন। তারা ভালো বীজ পাবেন কোথা থেকে? ভালো বীজের জন্য পশ্চিমবঙ্গ সরকার কতকগুলি জায়গা থেকে ব্যবস্থা করেছেন। আমরা যেমন টালিগঞ্জের যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ল্যাবরেটরি আছে, তাছাড়া চুচুড়াতে রয়েছে। এছাড়া আমরা বিশ্বভারতী থেকেও অল্প পরিমাণে বীজ আমরা দিয়ে থাকি। এবার তাছাড়া কেউ কেউ ব্যক্তিগতভাবে বীজ তৈরি করে বিক্রি করছেন। কিন্তু প্রথম যে দেখতে হবে যে বীজের গুণগত মান। সবসময় টাটকা বীজ না হলে কিন্তু মাশরুমের থেকে বেশি ফলন আমরা আশা করতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে এই যে মাশরুম চাষের কথা আপনি বলছেন, আমরা কিভাবে এটার ব্যবহার করতে পারি, অর্থাৎ কি করে আমরা খেতে পারি, বা এর কি কি খাদ্য গুণ আছে, পৌষ্টিক গুণ? মনে রাখতে হবে যে এই যে মাশরুম, একে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এর পাউডার তৈরি করে বিদেশের বাজারে পাঠাতে পারি। বিদেশের বাজারে কিন্তু আমেরিকা বা অন্যান্য দেশ, জার্মানিতে কিন্তু চাহিদা রয়েছে। যদি নেদারল্যান্ড কাঁচা মাশরুম তারা কিনতে বেশি পছন্দ করে। এছাড়া আমরা ধরুন আটার সাথে মিশিয়ে এর খাদ্যগুণ বাড়াতে পারি, বা আরও অন্যান্য খাবারের সাথে মিশিয়ে আমরা ধরুন আজকাল পাউরুটির সাথে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে ধরুন এর কোয়ালিটি বাড়ানো যায়। এর একটা সুফল হচ্ছে এই যে সমস্ত মাশরুমে কার্বোহাইড্রেটের পরিমাণ কম, প্রোটিনের পরিমাণ বেশি, কোলেস্টেরল থাকে না বলেই এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একটা আদর্শ খাদ্য হিসেবে গ্রহণ করা সম্ভব। এই যে একটা সচেতনতা বোধ মানুষের মধ্যে বাড়িয়ে তোলা, আজকাল অবশ্য প্রায় সকলেই খুব হেলথ কনসিয়াস, কিন্তু এই মাশরুম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহটা ঠিক কীরকম? কারণ মুশকিল হচ্ছে যে অনেকেই যারা মাশরুম একবার ব্যবহার করেছেন
তারা কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, অনেক সময় আমরা বিষাক্ত মাশরুম পাই, যেমন অ্যামানি ট্যাবলেট মাশরুম আছে, তার সেটা যদি আমরা না চিনে যদি খাবার হিসেবে গ্রহণ করি, তার বিষক্রিয়া কিন্তু আমাদের শরীরে দেখা যাবে। সেই জন্য যারা মাশরুমটা চেনেন তারাই খালি করতে পারেন, কিন্তু চাষ করলে কিন্তু আমরা জানি নির্দিষ্ট পরিমাণে আমরা বীজ পাচ্ছি, সেই বীজে কিন্তু এখন আমাদের কোনো খারাপ মাশরুম আমাদের আসবার সম্ভাবনা নেই। সেই জন্য যে 4টি মাশরুম আছে বললাম আমি, এই 4টি মাশরুমের চাষ কিন্তু করা সম্ভব। এছাড়া কিন্তু চীন এবং জাপান তারা কিন্তু মাশরুম থেকে কিছু কিছু কিন্তু ওষুধ তৈরির চেষ্টা করছে, যেমন ক্যান্সারের ওষুধও তৈরি করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। কৃষক বন্ধুরা কতটা আগ্রহী হচ্ছেন এই মাশরুম চাষের ব্যাপারে? কারণ সবসময় যে কোনো চাষের সঙ্গে লাভের অঙ্কটা একটা জড়িয়ে থাকে, সেটা তারা কীরকম পাচ্ছেন? আমাদের এখানে কৃষক বন্ধুরা 2টো মাশরুমের চাষ খুব সুন্দরভাবেই করতে পারেন, এক পোয়াল ছাতুর চাষ আর দ্বিতীয় হচ্ছে ধিংড়ির চাষ। কারণ দুটোতেই তার যে কাঁচা মালের যে প্রয়োজন, অর্থাৎ খড়, ধানের খড়, গমের খড়, দুটোই চাষির কাছে থাকে। তবে খড়টাকে একটু যত্ন করে রাখতে হয়, খেয়াল রাখতে হবে। যদি আমরা ওষুধের পরিমাণ যদি খড়ে যদি বেশি থাকে তাহলে কিন্তু মাশরুমের উৎপাদন একটু কম হবে। সেক্ষেত্রে আমরা যে মাশরুম চাষ যারা করবেন তারা কম ওষুধযুক্ত খড় ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। বীরভূমে যেসব কৃষক বন্ধুরা মাশরুম চাষ করছেন বা আগামী দিনে করবেন, তাদের কি কোনো বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়? আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। চাষিরা যদি দলবদ্ধভাবে যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করেন তাহলে আমরা কিন্তু প্রশিক্ষণ আমরা 3 দিনের প্রশিক্ষণ দিলে কোনো একজন চাষি করতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যে পদ্ধতিটা বলে থাকি সেভাবে তারা নিজের মতো কিছু বদলে নেওয়ার পর 3-4 বছর করার পর দেখা যায় তিনি সেটা করতে চাইছেন না। এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তাদের রেগুলার ফলো আপের একটা সিস্টেম যদি তৈরি করা সম্ভব হয় তাহলে এই চাষটাকে বাড়ানো সম্ভব হবে। এখানে 2-1টি গ্রামেতেও কিন্তু আজকাল মাশরুম চাষ ভালোভাবে হচ্ছে। সম্ভাবনাটা ঠিক কীরকম বীরভূম জেলায়? বীরভূমে এখন ট্রেন দ্রুতগতির ট্রেন হয়েছে, যে আমরা এখানে লোকাল বাজার বোলপুরে যতটা বিক্রি হবে আমরা কলকাতার বাজার, দুর্গাপুর বা ধরুন আমরা শিলিগুড়ির বাজার আমরা ধরতে পারি। এছাড়া ধরুন জামশেদপুরের বাজারও নিতে পারি। সবগুলোই খুব কাছাকাছি। তার ফলে আমাদের পক্ষে বিপণনের খুব একটা অসুবিধা হওয়ার সমস্যা নেই। তো বিপণনটা ঠিক কিভাবে হচ্ছে বা কতটা হচ্ছে? বিপণন আমরা পাউডার হিসেবে বিপণন করতে পারি, অথবা শুকনো করে ড্রাই হিসেবে বিপণন করতে পারি, অথবা আমরা ধরুন টিনে ডিহাইড্রেশন করেও আমরা রাখতে পারি। সাধারণভাবে আপনি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? মানে খুব সংক্ষেপে জানতে চাইবো আপনার কাছে যে মাশরুম চাষ করতে গেলে তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি? প্রথমেই যে আপনি একটু উল্লেখ করেছেন যে একটা ভালো আলো আসবে, এরকম একটা আলো বাতাস আসবে, এরকম একটা ঘরের প্রয়োজন, সেটা যদি আরেকটু বিশদে বলেন। আলো বাতাস মানে ধরুন একদম সূর্যালোক যদি মাশরুম যেখানে চাষ করা হবে তার উপরে পড়লে কিন্তু মাশরুমের ফলন হবে না। সেক্ষেত্রে ঘরের মধ্যে বাতাস আসার দরকার আছে, এবং ঘরটার মধ্যে আর্দ্রতা অন্তত 70 ভাগের বেশি হওয়া দরকার। 80 থেকে 90 ভাগ হলে মাশরুম ঠিকঠাক ফলন দেবে। আর ঘরের মধ্যে যাতে ইঁদুরের উৎপাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া মাশরুমের বীজ, এবং যদি আমরা পলিথিন ব্যাগে করি, পলিথিন ব্যাগ লাগবে। আর আমরা একটু ডালের পাউডার বা বেসন ব্যবহার করতে পারি। তবে পুরনো বেসন হলে কিন্তু মাশরুমের বেডের ছত্রাকের আক্রমণ হতে থাকে। আর এই ছত্রাকের আক্রমণ যদি হয় সেটাকে ঠেকাতে হবে কিভাবে? কারণ ঘরটা কিন্তু খুবই স্যাঁতস্যাঁতে। সেই স্যাঁতস্যাঁতে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক কতটা রাখতে হবে যে কৃষক বন্ধু করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি সত্যি ছত্রাকের কোনো আক্রমণ ঘটে তাহলে সেটাকে ঠেকানো সম্ভব কিভাবে? তো ছত্রাক হওয়ার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যে খড়টাকে আমরা ব্যবহার করছি দেখতে হবে সেই খড়ে কোনো ছত্রাক আছে কি না। সেরকম ছত্রাকযুক্ত খড় আমরা ব্যবহার করব না। যদি আমাদের করতেই হয় সেরকম ব্যবহার কর, তাহলে আমরা 1 লিটার জলে 2 গ্রাম মতো আমরা বাবিস্টিন দিয়ে আমরা খড়গুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 12 ঘন্টা। নিয়ে জল থেকে তুলে নিয়ে খড়টাকে অল্পটুকু যখন হালকা থাকবে জল, সেই সময় আমরা তার সাথে বেসন মিশিয়ে আমরা রেখে দেবো। দিলে ঘরের মধ্যে যদি আমরা মাঝে মাঝে ধরুন যদি আমরা ফরমেলিন দিই, যখন যে সময় কোনো আমরা চাষ করছি না, তাহলে সেই ঘরে কোনো জীবাণু আর থাকতে পারবে না। ফরমেলিন ছিটিয়ে দিলে কী হবে, আর সেই ঘরে
ফরমেনটা উবে যায়, উবে গিয়ে সেইগুলো সমস্ত জীবাণুকে মেরে ফেলে। সারা বছরে কি মাশরুম চাষ করা যায়? আমি প্রথমেই বলেছি যে 8 থেকে 9 মাস করা, বীরভূমে 8 থেকে 9 মাস করা সম্ভব। কারণ আপনারা খেয়াল করবেন যে আমি মাশরুম চাষ ঘরের আর্দ্রতা হওয়া দরকার 80 ভাগের বেশি। আমাদের এখানে যখন গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস, এই 3টে মাস মোটামুটি আর্দ্রতা কমতে কমতে 45 ভাগের কাছে পৌঁছে যায়। সেই জন্য ওই সময়টা করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে সেই সময় ঘন ঘন জল স্প্রে করে করতে পারবেন, তাহলে কিছুটা করা সম্ভব। তবে সেই সময় করতে পারলে কিন্তু বাজার দামটা ভালো পাওয়া যাবে। অর্থাৎ আজকের এই আলোচনা থেকে একটা কথাই মনে হলো, প্রথমেই আমাদের বিশেষজ্ঞকে ধন্যবাদ জানাবো, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন, খুবই মনোগ্রাহী। আর কৃষক বন্ধুরা কিন্তু যদি মাশরুম চাষ করেন, অর্থাৎ নতুন একটি চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা একটু জেনে বুঝে যদি এগোন, তাহলে কিন্তু লাভ হবেই। কারণ আমাদের মধ্যে খাবার সম্পর্কে, খাদ্য সম্পর্কে সচেতনতা বোধ কিন্তু প্রত্যেক দিন বেড়েই চলেছে। তাই মাশরুমের কদর কমবে না, বরঞ্চ বাড়বেই। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। বাঁকুড়া জেলায় এবছর 3,83,000 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে 3,74,000 হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলার উপকৃষি অধিকর্তা অনন্ত নারায়ণ হাজরা। তিনি আরও বলেন, শ্রাবণের প্রথম দিকে জেলার উত্তরাংশে কিছু বৃষ্টির ঘাটতি থাকায় সেখানে চাষ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে শেষাশেষি করে জেলার সর্বত্র বৃষ্টি ঘাটতি পূরণ হওয়াতে এবছর আমন ধান চাষে কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই। জেলার উত্তরাংশে অর্থাৎ মেজিয়া, গঙ্গাজল ঘাটি, মালিয়াড়া, অমরকানন, ছাতনা প্রভৃতি এলাকায় আষাঢ় মাসের বর্ষণে ধানের চারা তৈরি করতে পারলেও রোপণের সময় সেভাবে বৃষ্টি না হওয়াতে চাষিরা অনেকটা বেপরোয়াভাবেই কম জলেই চারা রোপণ করে দেয়। তাদের আশঙ্কা ছিল এরপর বৃষ্টি না হলে কি হবে। আমাদের চাষ এই যেটুকু জল পেয়েছি, জলটুকুতে চাষ সারের দাম অনেক বেশি। সার যা দাম, সেই চাষা করে আমরা যে চাষ করছি মুনিশিপাল খরচা করে, সেই চাষে কিছু পাচ্ছি না। উপরন্তু এই যে চাষটা কষ্ট করে করছি, এই চাষটা পাবো কি না পাবো কোনো সন্দেহ হচ্ছে না। একটু জল হয়েছিল, তার ওতেই হাল বেয়ে চাষ করছি। যদি চাষ যদি না হয়, ধান যদি ঠিকমতো না হয়, তাহলে আমার তো সব ফালতু যাবে। অতএব একটু জল হয়েছে, ইয়াতে চাষ করছি। এখন এই ধান ঠিকমতো হবে কি না হবে বলা আশঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ায় তাদের মুখে এখন হাসি ফুটেছে। বাঁকুড়া জেলার দক্ষিণ অর্থাৎ রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, শিমলাপাল এবং উত্তর পূর্ব বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুরে এবারে আমন ধান চাষ অত্যন্ত আশাব্যঞ্জক। হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551 যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা এখন
দাঁড়িয়ে আছি বীরভূম জেলার নানুর অঞ্চলের একটি ব্যক্তিগত মালিকানাধীন কৃষি খামারে। আমার সঙ্গে রয়েছেন এই কৃষি খামারের অন্যতম প্রধান উদ্যোক্তা এবং সহযোগী আরও একজন কৃষক বন্ধু। কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জেনে নেব এই কৃষি খামারের আরও কিছু কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম অখিল বন্ধু পাল। আচ্ছা, তো এই যে আমরা কৃষি খামার দেখতে পাচ্ছি, এর সঙ্গে অনেক রকম ভাবনা জড়িয়েছেন, তো এই কৃষি খামারের এই ধরনের ভাবনা আপনার এলো কোথা থেকে? এলো করতে মানে সাধারণত এই সমস্ত কৃষি ফার্ম তো আমাদের এলাকাতে দেখাতে যায় না, কিন্তু আমার এই জায়গাটা বড় জায়গা, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল। তো যখন আমরা সাধারণত নেমেছিলাম এখানে শুধু কৃষিকাজকে নিয়ে, শুধু মাছ চাষ আর কিছু ফল চাষ এইকে নিয়ে। পরবর্তীকালে আমরা যখন দেখতে পাই যে এই কৃষিকাজ করার জন্য যে এখানে প্রচুর গোবর সারের প্রয়োজন আছে, তখন আমরা কিছু গরু পালন করলাম। গরু পালন করতে গিয়ে দেখলাম যে সেখান থেকে যে গরুর যে মলমূত্র সেটা আমরা কাজে লাগাতে পারছি, সেখান থেকে প্রচুর পরিমাণে দুধ প্রোডাকশন হচ্ছে। তখন আমরা সেই দুধটা বাজারে বেচতে গিয়ে খুব কম দাম পাচ্ছি। সেটা করতে গিয়ে আমরা পনির তৈরি করতে লাগলাম। পনির তৈরি করে সেটা আমরা নিজেদের রেস্টুরেন্ট করেছি, সেই রেস্টুরেন্টের মাধ্যম দিয়ে বিক্রি করছি। সেখানে আমাদের মানে লোকসানের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে। তারপরে যেহেতু পুকুর রয়েছে, অনেক বড় পুকুর, সেখানে আমরা হাঁস চাষ করতে লেগেছি। বড় পাড় রয়েছে, সেখানে পোলট্রি করেছি। সব মিলিয়ে আমরা যাই প্রোডাকশন হয় ম্যাক্সিমামটা আমরা কিন্তু আমাদের রেস্টুরেন্টের মাধ্যম দিয়ে সেল করার চেষ্টা করছি। আচ্ছা, একেবারে উৎপাদন থেকে বাজার পর্যন্ত সবটাই আপনারা নিজেরাই করছেন? নিজেরা করার চেষ্টা করছি। যেমন এখন প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, মার্কেটে পেয়ারা নিয়ে যাচ্ছি, তো যখন কিনতে যাচ্ছি দেখছি যে 20 টাকা কিলো। আমাদের কাছে যারা কিনছে তারা 5 টাকা কিলো, কিন্তু পেয়ারা তো সংরক্ষণের কোনো জায়গা নেই, বাধ্য হয়ে ওই টাকাতেই আমাদের বেচতে হচ্ছে। কিন্তু পেয়ারা আমাদের যেটুকু বিক্রি হচ্ছে, আমাদের নিজেদের যত লোকজন আসছে এখানে তারা নিয়ে যাচ্ছে, তখন সেই রেটটা একটু বেশি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তবে আপনার কথা থেকে মনে হচ্ছে যে একটার পর একটা প্রয়োজনীয়তা বাড়িয়েছে আপনার এই খামারের রূপ। মানুষের চাহিদা, একদম তাই, একদম মানুষের চাহিদা অনুসারে এটা আমরা করেছি। মানে প্রথম যেভাবে নেমেছিলাম, আস্তে আস্তে সেটাকে বাধ্য হয়ে আমরা বাড়িয়েছি। এবং বাড়িয়েছি এই জন্য যে এই প্রজেক্টটাকে সার্ভাইভ করার জন্য কিন্তু আরও আমরা মানে উদ্যোগ নিয়েছি। এবং আমরা কি কি আছে এখানে আপনার? কী কী আছে বলতে আমাদের ডেয়ারি আছে, ফিশারিজের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। ফিশারিজ বলতে আমাদের যেমন ফিশারিজ, যেমন খাবারের মাছ যেটা হচ্ছে আর কি, সঙ্গে সঙ্গে আইএনসির হ্যাচারি রয়েছে, ওর সঙ্গে মাগুর মাছের হ্যাচারি করেছি, ওর সঙ্গে মুরগি পাল, আমাদের পোলট্রি রয়েছে, ডাকারি রয়েছে, মানে কি বলবো, নার্সারি, বিভিন্ন রকম। একেবারে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে একটা ধারণা তো আমরা পেলামই। আরও একজন সহযোগী কৃষক বন্ধু রয়েছেন এই কৃষি খামারের সঙ্গেই যুক্ত, তার কাছ থেকে জেনে নেব আরও কি কি রয়েছে এবং কিভাবে চলছে এই কাজকর্ম। এই যে বললেন যে আরও নার্সারি রয়েছে, এবং আর কি কি রয়েছে? আমাদের প্রথমে আমরা এটা শুরু করেছিলাম মাছ চাষ, কিছু সবজি চাষ আর কিছু স্থায়ী গাছ এইভাবে। তারপরে প্রয়োজনের তাগিদে বা একটা চাষ করলে আর একটা চাষের সুবিধা পেতে পারি, এই সাইক্লিক পদ্ধতিতে আমরা বেশ কিছু পরে চাষাবাদ শুরু করি। যেমন ডেয়ারি শুরু করি, যেটা থেকে আমরা প্রচুর দুধ পাচ্ছি এবং গোবর থেকে আমরা বিভিন্ন গাছপালা এবং মাছ চাষে দিতে পারছি। আবার মাছ চাষকে আরও উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে যাওয়ার মানে লক্ষ্যে আর কি আমরা ডাকারি করেছি, পরবর্তীতে পোলট্রি করেছি, এবং উৎপাদিত পণ্যগুলো যাতে করে আমরা একটু বেশি মুনাফা পাই, বাজারে গিয়ে যাতে একেবারে কম টাকায় দিয়ে আসতে হোক সেরকমটা যাতে না করতে হয়, যার জন্য আমরা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে পারেন, একটা রেস্টুরেন্ট আমরা করেছি। এগুলো একটা চাহিদার কারণে আর একটা সৃষ্টি হয়েছে। সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই যে এটা নিয়ে করবো এই ভেবে কিন্তু আমরা করিনি। যেটা শুরু করেছিলাম কিছু স্থায়ী গাছ, কিছু মাছ চাষ আর কিছু সবজি চাষ, এই ধারণা নিয়ে শুরু হয়েছিল। তারপর এই প্রয়োজনের তাগিদে আমরা এই এতগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। গত বছর থেকে অর্থাৎ 12 সাল থেকে আবার আমরা মাগুর মাছের উৎপাদনের জন্য গতবার পরীক্ষামূলকভাবে নিয়েছিলাম, এবারে বাণিজ্যিকভাবে আমরা শুরু করেছি। দেখা যাক কতটা কি আরও ভালো করতে পারি।
তার মানে এই যে কৃষি খামারে একই সাথে অনেক কিছু হচ্ছে, যদিও একটার চাহিদা আরেকটার জন্ম দিয়েছে, তো এই একসাথে এত কিছু চাষ হওয়ার জন্য এটা আর্থিকভাবে কতটা লাভজনক হচ্ছে বা আপনাদের সাহায্য করছে? আর্থিকভাবে লাভজনক তো অবশ্যই হচ্ছে, না হলে এত বড় প্রজেক্ট টানা খুব মুশকিল। তবে যেটা আমাদের এখন লাভ হচ্ছে সেটা আমরা কিন্তু এখন এখানে ইনভেস্ট করছি বিভিন্ন ধরনের প্রজেক্টে, যার জন্যে কি হচ্ছে যে আমাদের এখান থেকে মুনাফা এখন বাড়িতে নিয়ে যাওয়ার বা পকেটস্থ করার কিন্তু কোনো ধারণা বা চিন্তাভাবনা আমাদের নেই। কারণ আমরা কি হচ্ছে একটা করতে করতে আর একটা প্রজেক্টে বা আবার একটা প্রজেক্ট চলে আসছে, যার জন্য আমরা সেই মুনাফাটা আমরা অন্যভাবে খরচ না করে এই প্রজেক্টেই খরচ করছি। আচ্ছা, এই যে এখানে নানান রকম চাষ হচ্ছে এবং আপনি বলছেন যে লাভ আপনারা নিজেরা সেইভাবে পকেটস্থ না করলেও লাভ আছে, যার জন্যই নতুন নতুন প্রজেক্টে দিকে যেতে পারছেন। তো এই যে চাষ করছেন, নানান রকম সবজি চাষ আপনারা করছেন, সেক্ষেত্রে জৈব সারের প্রয়োগ কতটা বা জৈব পদ্ধতি কতটা আপনারা মেনে চলছেন? আমরা 80% একেবারে যেটা নইলে মানে নয় আর কি, সেইটুকুটা ছাড়া আমরা 80% আমরা জৈব সার, জৈব কীটনাশক এইগুলো আমরা ব্যবহার করি। যেমন ধরুন আমরা গোবর সার, কেঁচো সার, কম্পোস্ট সার এগুলো ব্যবহার করে থাকি। আবার বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হলে আমরা নিম খোল, বাদাম খোল বা নিম পাতার রস এইভাবে স্প্রে করি, যাতে করে খানিকটা কীটনাশককে বা কেমিক্যালটাকে বর্জন করা যায় আর কি। সুতরাং জৈব পদ্ধতি অনেকটাই আপনারা অনুসরণ করছেন। এবারে জানতে চাইবো, আপনি একটু আগেই বললেন যে একটার পর একটা প্রজেক্টের দিকে আমরা যাচ্ছি, তো আগামী দিনে ভবিষ্যতের পরিকল্পনা কি আপনাদের? আমরা গত বছর যেমন ধরুন মাগুর মাছটা করেছিলাম পরীক্ষামূলকভাবে, এবছর করছি বাণিজ্যিকভাবে। কিন্তু এটা যদি আমরা ঠিকঠাকভাবে, এখনও সেইভাবে সফলতা পাইনি, যদি পাই এটাকে একটু বৃহত্তরভাবে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। সেই সঙ্গে এখানে এই এলাকায় আমরা মাছ চাষ করতে গিয়ে দেখেছি যে এখনও সেই পুরাতন প্রথাগত নিয়ম অনুসারী গোবর সার বা ব্র্যান্ড দিয়ে চাষাবাদ হয় বা খোল। আমরা এখন যে ফুড সাপ্লিমেন্ট হিসাবে দেখছি বিভিন্ন মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন চাষি ব্যবহার করে থাকছেন, বিভিন্ন জেলাতে বা বিভিন্ন প্রদেশে তারা প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন। সেই লক্ষ্যে আমরা ভেবেছি যে আমরা পরবর্তীতে আমরা একটা ফুড সাপ্লিমেন্টের ইউনিট আমরা এখানে খুলব, যেটা আমাদের নিজেদের প্রয়োজন মেটাবে, সেই সঙ্গে যদি সম্ভব হয় বা যদি চাহিদার সৃষ্টি হয় আমরা ভাবিছি কিছুটা মার্কেটেও আমরা সেটা সাপ্লাই দেবো। হ্যাঁ, ফিশ ফিড আমরা চিন্তাভাবনা নিয়েছি যে ফিশ ফিড আমাদের এখানে তৈরি হবে বা প্ল্যান্ট আমরা তৈরি করব, যেটা থেকে আমাদের নিজেদের প্রয়োজন মিটবে এবং বাজারে আমরা কিছুটা সাপ্লাই বা সরবরাহ দেবো, সেখান থেকেও কিছু একটা মুনাফা আসবে এরকম ভাবছি। এবং এই সঙ্গে পোলট্রি ফিডটাও আমরা মানে করার চিন্তাভাবনা রেখেছি। অনেক অনেক ধন্যবাদ। তবে আপনার কাছে আপনার নামটা জানা হয়নি। হ্যাঁ, আমার নাম অঞ্জন মণ্ডল। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা বললাম যে এই কৃষি খামারের যে বিভিন্ন রকম দিক রয়েছে, বিভিন্ন দিক নিয়ে একেবারে এগিয়ে চলছে এই কৃষি খামার, তার সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং এই খামারে কিভাবে চাষ হচ্ছে সেই চাষ পদ্ধতি সম্পর্কে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। এখন আমাদের আলোচ্য বিষয় হাঁস ও মুরগির প্রতিপালন, এবং এই অঞ্চলে এই হাঁস এবং মুরগির প্রতিপালনের অর্থনৈতিক গুরুত্ব কী সে বিষয়ে আজ আমরা জানব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ভুবন মোহন দেওয়াসি, সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ, বীরভূম সিউড়ি। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে হাঁস এবং মুরগি এই যে প্রতিপালন, এর মুখ্য উদ্দেশ্য কী হওয়া উচিত? হাঁস এবং মুরগি প্রতিপালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা এবং এই মাংস এবং ডিম বিক্রি করে ওদের আর্থিক অবস্থা অনেকটা আপগ্রেডমেন্ট হচ্ছে এবং অনেক বেকার ছেলে ব্রয়লার চাষ করে ব্রয়লার মাংস বিক্রি করে তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সংসার নির্বাহ করছে। এটাই আমাদের প্রধান মোটো। আচ্ছা, কি ধরনের মুরগি পালন করলে এই অঞ্চলে অর্থনৈতিক গুরুত্ব বাড়বে? এই অঞ্চলে নয়, সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে দুরকম মুরগি পালন করে অর্থনৈতিক অবস্থা আপলিফ্ট করা হচ্ছে।
একটা হচ্ছে ডিমের জন্য আর একটা হচ্ছে মাংসের জন্য। এই দুরকম আমরা প্রসেস সারা ভারতবর্ষব্যাপী চলছে। আচ্ছা, মুরগি পালনের ক্ষেত্রে RIR মুরগির প্রয়োজনীয়তা কি? ডিম উৎপাদনের জন্য যে মুরগিগুলো ব্যবহার করা হয়, RIR, হোয়াইট লেগহর্ন, অস্টারলপ, লাইট সাসেক্স ইত্যাদি বিভিন্ন মুরগি আছে প্রজাতির। তার মধ্যে দিদি বেস্ট হচ্ছে RIR মোরগ। RIR মোরগ মুরগিটা এই জন্যই ভালো, এইগুলো হার্ডি, এদের রোগ জ্বালা কম, এই এনভায়রনমেন্টে এরা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং এটা ডিম এবং মাংস দুইয়ের জন্যই বিখ্যাত। এরা বছরে 200টা করে ডিম দেয় এবং মাংস এদের 6 মাসে প্রায় 6 থেকে 8 মাসের মধ্যে 1.5 কেজি মতো এদের মাংসের মোরগগুলোর ওয়েট হয়। সুতরাং ডিম এবং মাংস দুটোর জন্যই RIR এবং রোগ জ্বালা কম হয়, যার জন্য আমরা এটাকে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা RIR মুরগি বিক্রি করছি। আচ্ছা, এই যে মুরগির ক্ষেত্রে বংশধারা পরিবর্তন কি এবং এতে কি লাভ হয়? জেনেটিক চেঞ্জ, বংশধারা পরিবর্তন, তাতে আমি দেখেছি এই দেশি মুরগি 80 থেকে 100টার বেশি ডিম দেয় না, আর RIR মুরগি 200টা ডিম দেয়। আমরা যদি জেনেটিক আপগ্রেডেশন করি, অর্থাৎ বংশধারা পরিবর্তন করি, অর্থাৎ একটা গ্রামের একটা পাড়া থেকে আমরা দেশি মোরগগুলোকে তুলে নিলাম, ওখানে আমরা মানে ASM অর্থাৎ এজ অ্যাট সেক্সুয়াল ম্যাচুরিটি পূর্ণবয়স্ক প্রাপ্ত লাল মোরগ দিলাম, ওদের ব্রিড করে যদি আমরা যে বাচ্চাটা পাবো তারা বছরে ফার্স্ট জেনারেশনে F1-এ 160টা ডিম দেবে। এইভাবে যদি আমরা ক্রমাগত 6টা জেনারেশন করতে পারি, আমরা 200 ডিম এই দেশি মুরগি থেকেই জেনেটিক মানে চেঞ্জের মাধ্যমে পেয়ে যাব। মুরগি পালনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আসে? মেন প্রতিবন্ধকতা সেটা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে অসুখ। এই অসুখের জন্য আমাদের ভ্যাকসিন শিডিউল আছে। আমরা যখনই কোনো মুরগির বাচ্চা দিই বা বড় মুরগিও যখন কোনো খামারে নিয়ে যায়, আমরা তাকে বলে দিই যে একদিনে কি ভ্যাকসিন করবেন, 14 দিনের মাথায় কি ভ্যাকসিন করবেন, 28 দিনের মাথায় কি ভ্যাকসিন করবেন, কখন কৃমির ওষুধ খাওয়াবেন, কখন আবার R2B ভ্যাকসিন করাবেন, কখন সিমটোমেটিক ট্রিটমেন্ট করবেন, এগুলো সব আমরা বলে দিই। এবং আমরা আরও বলে দিই নিকটবর্তী আমাদের ডাক্তারবাবু যারা আছেন, আমাদের ব্লকে ডাক্তারবাবুরা আছেন এবং জিপিতে আমাদের লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের সঙ্গে সবসময় পরামর্শ করতে। আচ্ছা, হাঁস পালনের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায়? হাঁস পালনের সুবিধা একটা, হাঁসের রোগ জ্বালা কম। মুরগির যেমন রোগ জ্বালা বেশি, হাঁসের কিন্তু প্রচুর রোগ জ্বালা কম। মাত্র 3টে ভ্যাকসিন দেওয়া হয় এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা 2টো ভ্যাকসিন দিই। সুতরাং রোগ জ্বালা কমের জন্যে আমরা হাঁসটাকে বেশি প্রেফার করি। তাছাড়া হাঁসের ডিমের দামটা অনেক বেশি এবং অনেক সুস্বাদু, এটা বাজারে বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, খাকি ক্যাম্বেল বলে একটি হাঁসের জাত আছে, তো এর সব জাতগুলো আছে ম্যাডাম, তার মধ্যে ধরুন আছে আমরা যেটা করছি ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, কিন্তু বেস্ট হচ্ছে খাকি ক্যাম্বেল। এরা বছরে 300টা করে ডিম দেয়। সুতরাং এই হাঁসটাকেই আমরা মানে বাজারে আমরা ছাড়ছি এবং আমরা এরই প্রোডাকশন বৃদ্ধির জন্য চেষ্টা করছি এবং আমাদের সরকারি খামারগুলোতে এই খাকি ক্যাম্বেল হাঁস চাষ করে আমরা চাষিদিকে এই খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করছি এবং তার জন্য গভর্নমেন্টের মানে এডস আছে, টাকা পয়সাও আমরা দিই। আর যেটা পরিচ্ছন্নতা করলেন ম্যাডাম, ওখানে আপনারা চুন সপ্তাহে 1 দিন করে চুন দিয়ে দেবেন, নিয়ে পরিষ্কার করে নেবেন। মাঝে মাঝে আবার মুরগি বের করে একটু দরকার হলে খড়ে আগুন জ্বালিয়ে ডিসইনফেকশনটা ভালো করে করে দেবেন। আর মুরগির যে জলের খাবার ইত্যাদি আছে ওইগুলোকে চুন লাগিয়ে ওটাকে রোদে দেবেন, রোদে দিলেই দেখবেন ডিসইনফেকশন হয়ে যাবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং খাবার খাওয়াবেন। আমরা এতক্ষণ হাঁস এবং মুরগি পালন এই নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন অর্থাৎ হাঁস মুরগি পালক বন্ধুরা আমাদের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হচ্ছেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।